1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নির্বাচনের দামামা বেজে গিয়েছে, নির্বাচন শুরু হয়ে গিয়েছে। ভোট প্রচারে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তারকা প্রার্থীদের প্রচার চলছে এবং এই যে তারকা মুখ অর্থাৎ ভোটের আগে টিকিট দেওয়ার আগে আমরা বেশ কয়েকটা মুখ কিন্তু সামনে উঠে আসে আমরা দেখি। যেরকমভাবে 10ই মার্চ সবাইকে চমকে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ রচনা বন্দ্যোপাধ্যায়কে টিকিট দিলেন যিনি আদতে রাজনীতিতে ছিলেনই না। আমরা বেশ কয়েকটি দফায় ভোট দেখলাম এবং এই শনিবারের রাত 9টায় ক্রসকিউর পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মুখপাত্র তারা প্রত্যেকে আসেন। ভোট নিয়ে তো আলোচনা করি, আমরা আলোচনা করি এসএসসি চাকরি প্রার্থী যারা চাকরি হারিয়েছেন, যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে, এছাড়াও আরও দেশ দুনিয়া আন্তর্জাতিক সমস্ত স্তরের বিষয় নিয়ে কিন্তু আমরা এই ক্রসকিউর এই মাত্র কয়েকটা মিনিটের কিন্তু এপিসোডে আমরা আলোচনা করে থাকি। ক্রসকিউর আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সৈকত রয়েছে আপনাদের সঙ্গে। তবে আজকের বিষয়টা ভোট নিয়ে তো অবশ্যই, কিন্তু প্রথমেই যে কথাটা দিয়ে ঢুকলাম, যে কথা দিয়ে শুরু করলাম, এই ভোটের মধ্যে তারকা প্রার্থীদের মুখ হঠাৎই রাজনীতিতে প্রবেশ কেন? এই প্রশ্ন আমার, আপনার, আমাদের সকলেরই। সেই উত্তর খুঁজব এবং সেই উত্তর দেবে আজকে আমাদের ক্রসকিউর পর্বে যিনি উপস্থিত রয়েছেন, অরিত্র দত্ত বণিক, অভিনেতা। অরিত্রকে স্বাগত চ্যানেল ওয়ানে। এবং আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক তথা রাজনৈতিক বিশ্লেষক ডক্টর বিশ্বজিৎ দাস এবং আমার সিনিয়র প্রডিউসার অতনু চক্রবর্তী। অরিত্র, টালিগঞ্জ কি আজ দুই ভাগে বিভক্ত? টালিগঞ্জের লেটেস্ট আমি যা কাজ করে দেখেছি, টালিগঞ্জের এই মুহূর্তে রাজনৈতিক বায়াস আছে, কিন্তু বিভক্ত আমি সেটা বলবো না। বায়াসনেসটা তৈরি হয়েছে মূলত ফোর্সফুল ইন্টারপ্রিটেশন অফ পলিটিক্যাল পাওয়ারের জন্যে। তার কারণ হচ্ছে রাজনীতি, মানে রাজনীতির আদর্শের জায়গাটাই সেটা যে সে সবসময় চাইবে তার প্রভাব বিস্তার করতে। তার কারণ যেহেতু রাজনীতি এক ধরনের ক্ষমতার লড়াই এবং ক্ষমতা এমন একটা দর্শন যে ক্রমাগত নিজের প্রভাব ছড়াতে চাইবে। যখন ম্যাক্সিমাম তারকারা দেখছি বিভিন্ন দলে প্রার্থী হয়ে যাচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই একটা দুটো ভাগে বিভক্ত হওয়ার কথা না। দেখুন, এই মুহূর্তে যে শাসক দলের প্রতি বায়াসড এবং শাসক দলের হয়ে প্রচার করেন বা শাসক দলের বক্তব্য প্রপাগেট করেন, এই সংখ্যার অভিনেতা, অভিনেত্রী, ফিল্ম ডিরেক্টর, প্রডিউসার, এই সংখ্যাটাই বেশি। তার কারণ হচ্ছে যে যেহেতু শাসক দল এই মুহূর্তে এমন একটা জায়গায় পাওয়ারটাকে অপারেট করছে যে বিরোধী কণ্ঠ হলে বেশিরভাগ ক্ষেত্রেই নিজের কাজের জায়গাটা টিকিয়ে রাখাটা একটা প্রশ্ন হয়ে যায় অনেক ক্ষেত্রে, যে সে কতটা কাজ পাবে বা একজন অভিনেতা তিনি আর অভিনয় চান্স পাবেন কি না, একজন ডিরেক্টর তিনি প্রডিউসার পাবেন কি না, বা একজন প্রডিউসার তিনি হল পাবেন কি না। এই যে একটা সার্ভাইভালের গল্প চলে আসে, তখনই যেটা হয় যে শাসকের প্রতি বায়াসড হয়ে যায়। তো এই মুহূর্তে টালিগঞ্জের ডিরেক্ট পলিটিক্যাল ইন্টারফারেন্স অবশ্যই রয়েছে এবং বহুলাংশের মানুষ, শুধু ক্যামেরার সামনে যারা আছেন তারা না, ক্যামেরার পিছনের কলাকুশলীরাও, তারাও রাজনৈতিকভাবে একটা দিকে ঝুঁকে আছেন বা হেলে আছেন। ইন্ডাস্ট্রিতে লোকে বিশ্বাস হারাচ্ছেন। ইন্ডাস্ট্রির কাজকর্মের ক্ষেত্রে আপনি যাদের কথা বলছেন, মানে আমি নাম করেই বলতে পারি, অরূপ বিশ্বাস বা সৌরভ বিশ্বাস, যাদের এগেনস্টে নানা রকমের অভিযোগ আছে, তারা কিন্তু বেসিক্যালি সৈন্য সামন্ত। তাদেরকে সামনে রাখা হচ্ছে বলে আপনারা নাম জানতে পারছেন বা আমরাও গালাগাল করতে হচ্ছে বলে তাদেরকে করছি, কিন্তু এইটা একটা বৃহৎ বড় রাজনৈতিক প্রভাব বিস্তারের খেলা। এখানে অরূপ বিশ্বাসের জায়গায় XYZ অন্য কাউকে বসিয়ে দিলেও সেটা হবে। দেবের সঙ্গেও কাজ করেছো, আশা করি হিরণের সঙ্গেও কাজ করেছো, দুজনেই তোমার চোখে অভিনেতা, আবার দুজনেই ঘাটালের প্রার্থী। কিন্তু এই যে তারকা মুখের ব্যবহার সাধারণ মানুষ আদতে কতটা বুঝবেন? তারকা দিয়ে কি আদতে কাজ হয়েছে বিগত? ঘাটার মাস্টার প্ল্যান এখনও বলা হচ্ছে, আশ্বাস রয়েছে। হিরণ বলছে আমি জিতলে করব, দেব সংসদে বলেছেন তার এটাই হয়তো সম্ভবত শেষ সংসদে পা রাখা, যদিও তিনি রাজনীতিতেই রইলেন এবং টিকিটও পেলেন। তোমার কি মনে হয় তারকাদির লড়াইটা সাধারণ মানুষকে কি বোঝানো যাবে? দেখুন, প্রথম কথাটা হচ্ছে সাধারণ মানুষকে বোঝানো যাবে না বলেই বারবার তারকাদেরকে দিয়ে একটা মেধাবী চাল খেলছে এই রাজনৈতিক দলগুলি। তার কারণ হচ্ছে যে ফিল্ম স্টার এবং পলিটিশিয়ান এই দুজনের মাঝখানে একটা কমন ফ্যাক্টর আছে, যেটাকে বলা হয় জনসংযোগ।
এই যে জনসংযোগটা আজকে যারা ফিল্ম স্টার রয়েছেন তারা জনসংযোগের নিরিখে বা ইনফ্লুয়েন্স যেটাকে আমরা বলি, সেই ইনফ্লুয়েন্সের নিরিখে কিন্তু সাধারণ একটা পলিটিক্যাল ফিগারের থেকে অনেক বেশি পরিমাণে এগিয়ে থাকে। এখন রাজনৈতিক দলগুলোর অঙ্ক খুব সিম্পল, সেখানে কে ক্রিকেটার, কে ফুটবলার, কে দেব, কে হিরোইন সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টরটা হচ্ছে কার কত ইনফ্লুয়েন্স বেশি এবং কাকে শিখণ্ডী করে আমি আমার ভোট ব্যাংকে সেটা রিফ্লেক্ট করাতে যাব বা করাতে পারবো। এবং যারা মানুষজন ভোট দিতে আসেন, আমরা অত্যন্ত আনফর্চুনেট যে আজকে স্বাধীনতার প্রায় 70-80 বছর পার হয়ে যাওয়ার পরেও আমরা মানুষজনকে একটা নেশন বা একটা স্টেট কি এবং তার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় বা নিজের ভালোটা আপনি কিভাবে বুঝবেন, এই যে নিজের সম্পর্কের যে চেতনা বা যে দর্শন, মনন, চিন্তন, সেটা আমরা নাগরিকদের মধ্যে তৈরি করাতে পারিনি। সবসময় মানুষদেরকে ভুল বোঝানো হয়ে এসেছে। বিভিন্ন দল সবসময় ক্ষমতায় এসেছে, সেটা কেন্দ্রে বলুন বা রাজ্যে বলুন, বা বিভিন্ন সময় মানুষকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তাদেরকে নানা রকম এই যে উন্নয়ন এই সমস্ত, এই যে এটা একটা ধোঁয়াশা আর কি, কেউ জানে না যে এই উন্নয়নটা কী বা সুদিনটা কী বা আচ্ছে দিনটা কী। বিভিন্ন পার্টি বিভিন্ন নামে এই উন্নয়নটাকে ডিফাইন করেন এবং কেউই তার কোনো কোয়ান্টিটেটিভ মেজারমেন্ট বলতে পারেন না যে এটাই আমার বেঞ্চমার্ক, এটা অ্যাচিভ করা মানে আপনি উন্নত হলেন। তোমার কি মনে হয় যে ভালো মানুষদের রাজনীতিতে আসা উচিত, যে কোনো ফিল্ড থেকেই হোক? নিশ্চয়ই রাজনীতি ইটসেলফ ইন্টারডিসিপ্লিনারি হওয়া উচিত বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে যে আজকে একজন স্পোর্টসম্যান যদি রাজনীতিতে আসেন, তিনি স্পোর্টসের অ্যাঙ্গেলটা নিয়ে কথা বলতে পারবেন। একজন সাংবাদিক যদি আসেন, তিনি একটা অন্য অ্যাঙ্গেল নিয়ে, আজকে ফিল্ম স্টার যদি আসেন, তিনি ফিল্ম, মিডিয়া, এন্টারটেনমেন্ট নিয়ে, একজন মিউজিশিয়ান এলে গানের মানে কালচারের দিকটা নিয়ে কথা বলতে পারবেন। তো ঘটনা হচ্ছে রাজনীতি অবশ্যই ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড হওয়া উচিত এবং অন্যান্য উন্নত দেশে আমরা যা দেখে থাকি যে সবথেকে শিক্ষিত, সবথেকে পণ্ডিত মানুষরা যারা সমাজকে একধাপ এগিয়ে রাখতে পারবে, সেই ধরনের মানুষরা রাজনীতিতে আসেন। কিন্তু অন্যান্য ফিল্ডে যেমন ধরো ডাক্তার হোক বা খেলোয়াড় হোক বা অভিনেতা অভিনেত্রী হোক, শিখে আসতে লাগে। হঠাৎ করে যেমন যোগ দেওয়া যায় না, আমি মনে করলাম কালকে থেকে আমি ডাক্তার হব, এটা তো যেমন হওয়া যায় না। রাজনীতিতেও তো শিখে আসা উচিত বলে মনে করো? নিশ্চয়ই, যে কোনো জায়গা সম্পর্কেই মানে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত। মানে রাজকারণ আমি যখন রাজনীতি করছি যে কোনো জায়গায়, যদি আমি বলে দিলে 174 দ্বারা চলছে না, সেটার কারণটা হচ্ছে যে যারা রাজনীতিতে এই মুহূর্তে আসছেন অন্যান্য ফিল্ড থেকে, তারা রাজনীতিটাকে একটা ব্যাকআপ প্রফেশন হিসেবে নিচ্ছে, যে আর কিছু হোক না হোক এখান থেকে একটা ইনকাম আমার চলতে থাকবে, আমি এমএলএ এমপি কিছু একটা হয়ে যেতে পারলে তারপর পেনশন চলবে, সরকারি সুবিধা পাবো, মানে কোনো রকমের প্রভাব খাটিয়ে সরকারি চাকরি পাওয়ার একটা ফন্দি, এই হিসেবে যদি রাজনীতিকে দেখেন তাহলে রাজনীতির এরকমই থাকবে। কিন্তু আমরা এরকমও উন্নত দেশে দেখেছি যেখানে এনভায়রনমেন্টালিস্ট প্রাইম মিনিস্টার হয়েছেন, কিংবা কোনো বড় অভিনেতা, তিনি, আপনি যদি ইউক্রেনের প্রেসিডেন্টের কথা ভাবেন, তিনি তো একজন অন্য প্রফেশন থেকেই সম্পূর্ণভাবে এসেছেন। এরকম বহু উন্নত আমরা দেশে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি পলিটিশিয়ানদেরকে দেখেছি, যারা এডুকেশনিস্ট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এবং সেটাই হওয়া উচিত যাতে সোসাইটির ডাইভার্স পপুলেশনটা ক্রমাগত প্রোগ্রেস হয়। কিন্তু এখানে বাংলা এই মুহূর্তে যারা আসছেন, ইভেন মানে আপনি নুসরাত জাহানের প্রসঙ্গ বলছেন বা রচনা ব্যানার্জির কথা যদি বলেন, আমি এক্সপেক্ট করছিলাম যে রচনা ব্যানার্জি হয়তো একবার দুবার হয়তো ভুল হয়ে যেতে পারে, প্রথমবার রাজনীতিতে এসেছেন, আমরা অনেকেই ভুল করি, ভুলহীন মানুষ তো হয় না, কিন্তু তারপরে দেখলাম যে সোশ্যাল মিডিয়ার সমালোচনা, ট্রোলটাকে তিনি বড় আপন করে নিলেন এবং তিনি মনে করে নিলেন যে এটাকেই আমি এনক্যাশ করে রাজনীতি করব। আগে সবার আগে বুঝতে হবে যারা ক্যান্ডিডেট হয়ে আসছেন যে তারা যে জায়গাটায় বসছেন, সে ফিল্ম স্টার হোক, ক্রিকেটার হোক, যাই হোক, একটা বিরাট বড় ভৌগোলিক এলাকার একজন প্রতিনিধি হিসেবে তিনি পার্লামেন্টে বসছেন। সো দ্যাটস ওয়াই সেই গুরুত্বটা তারা যদি বুঝতে না পারেন তাহলে বিষয়টাকে এরকম একটা ফাজলামি ছাবলামির জায়গা। আচ্ছা অরিত্র, একেবারে তুমি প্রথম দিকে যে প্রশ্ন করছিলে, একটা অপ্রিয় প্রশ্ন করি, তৃণমূল কংগ্রেস না করলে টালিগঞ্জে কাজ করা যাবে? দেখুন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে অন্তত দেখেছি যে আমাকে অন্তত সৌভাগ্যবশত এখনও অবধি এরকম ফেস করতে হয়নি যে আমি যে ব্যবসা করছি বা কাজ করছি ইত্যাদি, যে আমি তৃণমূলের বিপক্ষে কথা বলেছি বলে আমার কোনো কাজ পণ্ড হয়েছে বা আমাকে বাদ দেওয়া হয়েছে। এবার সেটা তারা আমাকে করেননি, হয়তো আগামীতে করতেই পারেন সেটা আমি জানি না, কিন্তু এরকম অনেক অভিনেতাদের ক্ষেত্রেই আমি দেখেছি যে একটু বিরূপ মন্তব্য করলে বা একসুরে গান না গাইলে তাদের কাজের সংখ্যা কমছে। তুমি জনসংযোগের কথা বলছিলে, রাজনীতিবিদদের এবং অভিনেতাদের জনসংযোগ আছে, কিন্তু মানুষের খবর কতটা রাখে অভিনেতা অভিনেত্রীরা? কিছু অভিনেতা অভিনেত্রী আছেন যারা রাজনীতিটা সিরিয়াসলি করেন এবং মানে করতে চান,
এরকম অনেক সব দলেই কম বেশি আছেন, আবার কিছু লোক সব জায়গাতেই কিছু বেনো জল ঢুকে যায়, এরকম অনেক লোকই আছেন যারা কেবলমাত্র নিজের ধান্দার জন্য এসেছেন রাজনীতিটাকে, আমি যেটা বললাম আর বিকল্প যারা পেশা বারে বারে হিসেবে। রং পাল্টায় অরিত্র, মানে বিশ্বজিৎবাবুর কোশ্চেন জুড়েই একটু বলছি। দেখুন, এই রং যারা বারবার নিজেদের দল বদল করেন সেই লোকগুলি সমাজের পক্ষে খুব ডেঞ্জারাস বলে আমি মনে করি। তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তী, রুদ্রনীল আপনি ঘোষ দুজনের সাথেই কাজ করেছে। নিশ্চয়ই কাজ করেছি, কিন্তু এনাদের না, দুজনের কেন ডেঞ্জারাস মনে করছেন কেন? কারণ রাজনীতিতে তো এই সম্ভাবনা আছে, তার নিয়ম আছে, সে দল বদলাতেই না, পারে। নিশ্চয়ই দল বদলাতে পারেন, সেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আমি কেন ক্ষতিকারক বা ডেঞ্জারাস বলছি, তার কারণ হচ্ছে দেখুন, আপনি একটা আদর্শকে প্রমোট করছেন, আপনি একটা দলে আছেন মানে সেই দলের সংবিধান, সেই দলের আদর্শ বা সেই দলের যা এজেন্ডা সেটাকে আপনি বিশ্বাস করেন। তো আপনি যে কোনো একটা ইজিম বা থিওরিকে বিশ্বাস করে তো আপনি মানুষের কাছে যাচ্ছেন, তাকে বোঝাচ্ছেন। কি বলছেন, ভারতবর্ষের রাজনীতি দেখেও এটা আপনার মনে হচ্ছে? না, দেখুন, বাস্তবে যা হয় আর যা হওয়া উচিত, আমি ছোট্ট একটা প্রশ্ন পার্থক্য। করি। আমাদের এই রাজ্যে বাম এবং কংগ্রেস হাত ধরে চলছে, কেরালাতে তারা প্রধান প্রতিপক্ষ, কোথায় আদর্শ? না, আদর্শের রাজনীতি তো এই মুহূর্তে হচ্ছে না, এবং সেই জন্যই তো আমি আগেই বলেছিলাম যে ইন্ডিয়া জোটটা খুব একটা সুবিধাজনক পলিসি নয়। তার কারণ একবারে বলছে আমরা কেন্দ্রে সবাই একসাথে আছি বিজেপির বিরুদ্ধে, আবার বলছে রাজ্যে আমরা বিরোধী, এটা তো হতে পারে না। তো এই জিনিসগুলোর মধ্যে কিছু স্ট্র্যাটেজিক প্রবলেম রয়েছে, কিন্তু মানে বারবার একটা আদর্শ থেকে আরেকটা থেকে এই যে ফ্লিপ ফ্লপের খেলাটা, এটা বহু দীর্ঘদিনের, আজকে নয়। কিন্তু এই বারবার এই জিনিসগুলো হলে এটা সমাজের পক্ষে ক্ষতিকারক এই কারণেই, তার কারণ সোশ্যাল প্রোগ্রেস বা গ্রোথটা কোথাও গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে যায়। তার কারণ আপনি কোনো আদর্শকেই সঠিকভাবে বিশ্বাস করেন না, আপনি শুধু নিজেরটা ভাবেন। আচ্ছা অরিত্র, এই যে সাধারণ মানুষ এরা সব থেকে অপছন্দ করে রাজনীতিবিদদের, আগামী দিনে অভিনেতা অভিনেত্রীরা এই একই জায়গায় চলে আসবে, বিশ্বাস হারাবে মানুষের? আগামী দিন নয়, অলরেডি এখনই সেটা হয়ে গিয়েছে, এবং তার রিফ্লেকশন আমরা কমার্শিয়াল মার্কেটেই আমরা দেখতে পাই যে বাংলার ছবি, বাংলার অভিনেতা, তাদের কিন্তু সামাজিক সম্মান আগের থেকে অনেকটা কমেছে। আপনি বড় বড় অভিনেতা অভিনেত্রীরা তারা যখন ফেসবুকে একটা ছবি আপলোড করে বা একটা ভিডিও আপলোড করে, আজ থেকে 5-10 বছর 15 বছর আগে যখন কোনো কাগজে ছবি আসতো, বা 2-3 বছর আগেও যদি একটু ফিরে যাই, যখন এই অভিনেতা অভিনেত্রীদের এই বারবারন্তটা ছিল না রাজনীতির ময়দানে, তখন আপনি যদি দেখেন যে তাদের, হ্যাঁ, বাংলার প্রেক্ষিতে, কিন্তু দক্ষিণ ভারতে দীর্ঘদিন ধরে অভিনেতা অভিনেত্রীরা যারা সরাসরি রাজনীতিতে আসছেন, এনটি রামারাও, জয়ললিতা, একের পর এক অভিনেতা অভিনেত্রী, সেখানে তো তাদের এই নিন্দার মুখে পড়তে হয় না? না, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা জায়গার রাজনৈতিক অঙ্ক বা রাজনৈতিক স্ট্র্যাটেজি একভাবে কাজ করে না। আপনি যদি দক্ষিণ ভারতের রাজনীতির কথাই বললেন, আপনি দক্ষিণ ভারতের অ্যাকচুয়াল পলিটিক্যাল ব্যাটেল গ্রাউন্ডটা দেখবেন যে, ধরুন তামিলনাড়ুর কথাই যদি বলি, ডিএমকে এআইডিএমকে, এই দুটো দল কেন বছরের পর বছর একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে? কারণ তাদের এজেন্ডাটা হচ্ছে যে আমাকে তামিলনাড়ুর কালচারকে আগে টিকিয়ে রাখতে হবে। তো দ্যাটস ওয়াই তারা বহিরাগত কোনো পলিটিক্যাল পার্টি বা এদেরকে রেজিস্ট করে। ফলে দক্ষিণ ভারতের সব থেকে যেটা সুবিধে রয়েছে বা যেটাকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি, ভারতবর্ষে কোনো বহিরাগত পলিটিক্যাল পার্টি আছে নাকি? বেশ, না, বহিরাগত বলতে আমি কালচারালি ইনফিল্ট্রেটার বলছি। প্রত্যেকটা স্টেটের একটা নিজস্ব আইডেন্টিটি আছে। কিন্তু ভারতবর্ষ তো বহুত্ববাদী দেশ, বিশ্বজিৎবাবু প্রশ্ন সেখানে তো নেব, সবার অরিত্রের সংস্কৃতি। উত্তর নেব। বহিরাগত তকমা বা বহিরাগত বা বিশ্বাসযোগ্যতার যে কথা হচ্ছে, তারকা প্রার্থী, অভিনয় জগৎ, রাজনীতি, সবটা মিলিয়েই কথা বলবো। সময় এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকবেন প্লিজ, ফিরছি বিরতির পর।